নমস্কার। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি হোমিওপ্যাথি পটেন্সি ওষুধ কি, কিভাবে এটি প্রস্তুত করা হয়। আজকে আমি আলোচনা করব এই হোমিওপ্যাথি পটেন্সি ওষুধ বা হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধের কি কি উপকারিতা আছে এবং কি কি অপকারিতা আছে, কিভাবে ব্যবহার করলে আমরা হোমিওপ্যাথি পটেন্সি ওষুধের উপকারিতা পাবো, এর বেনিফিটটাকে আমরা লাভ করতে পারবো এবং কিভাবে ব্যবহার করলে এই হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধের উপকারের জায়গায় অপকার হবে এবং পেশেন্টের হেলথ কন্ডিশনের অবনতি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি উপযোগী বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আজকের নতুন ভিডিও। হোমিওপ্যাথিতে পটেন্সি ওষুধ তিনটে স্কেলে প্রস্তুত করা হয়। প্রথম হলো ডেসিমাল স্কেল, সেন্টিসিমাল স্কেল, 50 মিলিসিমাল স্কেল। এই ডেসিমাল স্কেলের ওষুধগুলোকে এক্স দিয়ে চিহ্নিত করা হয়, যেমন ধরুন 1x, 2x, 3x, 6x থেকে শুরু করে 30x পর্যন্ত ওষুধ প্রস্তুত করা হয়। আবার সেন্টিসিমাল স্কেলে ওষুধগুলোকে সি দিয়ে চিহ্নিত করা হয়, যেমন ধরুন 6C, 30C, 200C, 1M, 10M ইত্যাদি ইত্যাদি হায়ার পটেন্সি পর্যন্ত সিএম পর্যন্ত ওষুধ বর্তমান থাকে। এবার 50 মিলিসিমাল স্কেলের ওষুধগুলোকে 0/1, 0/2, 0/4, 0/5 এইভাবে 0/30 পর্যন্ত এই পটেন্সি ওষুধ প্রস্তুত করা হয়। হোমিওপ্যাথি পটেন্সি ওষুধ একজন পেশেন্টকে দেবার পর দুটো ঘটনা ঘটে। প্রথম ঘটনা হলো রোগের বৃদ্ধি, যাকে বলা প্রাইমারি অ্যাগ্রাভেশন, মেডিসিনাল অ্যাগ্রাভেশন। তারপরে আসছে হচ্ছে রোগের উপশম, পেশেন্টের আস্তে আস্তে রোগ সারতে শুরু করে। এই প্রাইমারি অ্যাগ্রাভেশন বা প্রথমত যে রোগের বৃদ্ধিটা হয় সেটা নির্ভর করে ওষুধ কত পরিমাণে দেওয়া হচ্ছে, কতগুলো ডোজ দেওয়া হচ্ছে, কত রিপিটেশন দেওয়া হচ্ছে, কত পটেন্সি দেওয়া হচ্ছে। এই প্রাইমারি অ্যাগ্রাভেশনের চাবিকাঠিটা কিন্তু ডাক্তারবাবুদের হাতে থাকে। যত মিনিমাম, যত সূক্ষ্ম করে হোমিওপ্যাথি পটেন্সি ব্যবহার করা হবে তত অ্যাগ্রাভেশনটা কম হবে। পেশেন্ট হয়তো বুঝতেই পারবে না তার রোগের বৃদ্ধি ঘটেছে, তারপরে রোগ আস্তে আস্তে সারতে শুরু করবে। পেশেন্টের রোগের উপশম পেশেন্ট বুঝতে পারবে যে উপশম হচ্ছে। সুতরাং কোনো পেশেন্টকে যদি ওই হোমিওপ্যাথিকের বোতল বা শিশি ধরিয়ে দেওয়া হয়, পটেন্সি ওষুধের শিশি দেওয়া হয়, সে যথেচ্ছভাবে রোগটি তাড়াতাড়ি সারাবার জন্য খাবে। তার ফলে কি হয়, তার প্রাইমারি অ্যাগ্রাভেশন বাড়তে শুরু করবে, তার রোগ আর উপশম হবে না। রোগ বাড়ছে বলে সে আরো বেশি পরিমাণে ওষুধ খাবে, রোগের কিন্তু প্রাইমারি অ্যাগ্রাভেশন আরো বাড়বে, আরো অ্যাগ্রাভেশন হবে। লাস্টে কিন্তু হেলথের একটা ডিটোরিয়েশন হবে, স্বাস্থ্যের অবনতি হবে। এই জন্য হোমিওপ্যাথিক পথ প্রদর্শকরা, হ্যানিম্যান, আরো যারা ডক্টর কেন্ট, উনারা বলে গেছেন যে কোনো পেশেন্টকে, সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক ওষুধের শিশি ধরাবেন না। উনাদেরকে সুন্দর করে নির্দিষ্টভাবে ভালো করে ওষুধ তৈরি করে দিন, তবেই ওষুধের এই আরোগ্য লাভ করা সম্ভব, হোমিওপ্যাথি পটেন্সি ওষুধের বেনিফিট নেওয়া সম্ভব। এই কিভাবে ওষুধ প্রয়োগ করব, কিভাবে কতগুলো ডোজ দেবো, এগুলো কিন্তু এর জন্য কিন্তু হোমিওপ্যাথি স্বাস্থ্য ভালো করে পড়াশোনা করতে হবে, হোমিওপ্যাথিক ফিলোসফি পড়তে হবে, কেন্টের ফিলোসফি পড়তে হবে, রবার্ট বার্সনের ফিলোসফি পড়তে হবে, হ্যানিম্যানিয়ান ক্রনিক ডিজিজ পড়তে হবে, তবে ভালো করে জানা যাবে। কোনো পেশেন্টের হায়ার সাসেপ্টিবিলিটি, হায়ার পটেন্সি নির্বাচন করতে হবে। পেশেন্টের জন্য সঠিকভাবে যেমন রেমেডি সিলেক্ট করা প্রয়োজন, সঠিক কেস টেকিং করা প্রয়োজন, তেমনি রোগীকে ভালো রেজাল্ট দিতে হলে ওষুধের সঠিক মাত্রা, তার রিপিটেশন, কতদিন ধরে ওষুধটি খাবে, এগুলো কিন্তু জানা প্রয়োজন। এখনো কিছু মানুষ আছেন যারা কমেন্টস করেন যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে কোনো মলিকুল থাকে না, এটা শরীরের উপর কোনো প্রভাব বিস্তার করে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এর ইফেক্টও যেমন নেই, এর সাইড ইফেক্টও তেমন নেই। কিন্তু আপনি আধুনিক জার্নাল এবং আধুনিক ওয়েবসাইট এবং গুগলে যদি সার্চ করেন, আপনি দেখবেন যে হোমিওপ্যাথিক ওষুধের যেমন ইফেক্ট আছে তেমন সাইড ইফেক্টও আছে।
এই সাইড ইফেক্ট ব্যাপারটা হলো ওষুধের ব্যবহার করার উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি যদি অরিজিনাল কথা বলা হয়, হোমিওপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট হয় না, হয় হচ্ছে অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন এবং সাইড ইফেক্ট সম্বন্ধে আমি যথারীতি ভিডিও দিয়েছি। অ্যাগ্রাভেশন জিনিসটা কি এবং সাইড ইফেক্ট জিনিসটা কি, এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এই হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধ বা হোমিওপ্যাথি পটেন্সির ওষুধের বেনিফিট হলো কোনো ক্রনিক ডিজিজকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে, অনেক রিপিটেড বা রিল্যাপসিং ইনফেকশনকে সম্পূর্ণভাবে কিওর করতে সমর্থ হয়, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই হোমিওপ্যাথিক ওষুধ। যেমন ধরুন ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস, বারে বারে একটা ঠান্ডা লাগার প্রবণতা পেশেন্টের মধ্যে হয়ে আসছে, বা কোনো স্থানে বারে বারে ইনফেকশন হচ্ছে, অ্যালোপ্যাথিক ওষুধ, অ্যান্টিবায়োটিক বা আদার্স ওষুধ বারে বারে খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে ইনফেকশনটা আবার ফিরে আসছে, বারে বারে ফিরে আসছে। যতক্ষণ ওষুধ চলছে ততক্ষণ পেশেন্ট ঠিক থাকছে, ওষুধ বন্ধ করার পর আবার কিন্তু ইনফেকশন হচ্ছে, সেই রোগটি আবির্ভাব হচ্ছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু সুপ্রভাব দেয়। কোনো অর্গানিক ডিজিজ, কোনো সিস্টেমিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো প্রভাব ফেলে। অটো ইমিউনো ডিজিজের ক্ষেত্রেও হোমিওপ্যাথি খুব ভালো প্রভাব ফেলে। যেমন ধরুন অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, চুল পেকে যাওয়া, সোরিয়াসিস, একজিমা ইত্যাদি বহু ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি সফলতাপূর্বক চিকিৎসা করে। প্রতিটা সায়েন্সের যেমন লিমিটেশন আছে, হোমিওপ্যাথিতেও কিন্তু সেই রকম লিমিটেশন আছে। যেমন ধরুন ইনকিউরেবল রোগের ক্ষেত্রে আমাদের কিন্তু পার্মানেন্ট রিলিফ দেওয়া বা সারানো সম্ভব হয় না, সেই সকল কেসের ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করি। পেশেন্ট যা সাইন সিমটম দিচ্ছে সেগুলো রিলিফ করার চেষ্টা করা হয়। কিছু কিছু অটো ইমিউনো ডিজিজের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে বা অন্যান্য রোগের ক্ষেত্রে আমরা প্যালিয়েশন করি, তখন কিন্তু কিউরেবল ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। কখন আমরা পেশেন্টকে প্যালিয়েটিভ মোডে ট্রিটমেন্ট করব, প্যালিয়েশন করব? রেমেডি দেওয়ার পর, পেশেন্টকে কেস টেকিং করার পর, সঠিক রেমেডি দেওয়ার পর দেখা যাচ্ছে যে লং লাস্টিং অ্যাগ্রাভেশন হচ্ছে, অ্যাগ্রাভেশন কমতে চাইছে না, তখন বুঝতে হবে রোগটি ইনকিউরেবল। তখন সেই পেশেন্টকে প্যালিয়েশন করতে হবে, অর্থাৎ লোকালাইজড বা লোকাল যে সিমটম পাওয়া যাচ্ছে, পেশেন্টের রোগের যে সাইন সিমটম পাওয়া যাচ্ছে, সেই সিমটম থেকে তাকে রেমেডি সিলেক্ট করে পেশেন্টকে রিলিফ করতে হবে। আবার দেখুন কোনো পেশেন্টের হাই ইনফেকশন হয়ে গেছে, ব্লাডে ইনফেকশন ছড়িয়ে গেছে, হাই ইনফেকশনের কেস, সেখানে কিন্তু হোমিওপ্যাথি স্কোপ কম। বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস, কোনো ট্রমা কেস, সেখানে হোমিওপ্যাথির স্কোপ কিন্তু অনেক কম। কারো হয়তো মেডিকেল এমার্জেন্সি হয়েছে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এইরকম ধরনের মেডিকেল এমার্জেন্সি হচ্ছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি এই শাস্ত্রের স্কোপ কিন্তু কম। সুতরাং সেক্ষেত্রে মেডিকেল এমার্জেন্সি নিয়ে অবশ্যই প্রয়োজন আছে। এবার আমি বলি হোমিওপ্যাথিক ওষুধের, এই পটেন্সি ওষুধের অপকারিতা কি। এই ব্যাপার হলো, এই হোমিওপ্যাথি পটেন্সি ওষুধ যদি যথেচ্ছভাবে ব্যবহার করা হয়, তবে কিন্তু এই মেডিসিনাল অ্যাগ্রাভেশনের কারণে পেশেন্টের কিন্তু হেলথের অবনতি হতে পারে, স্বাস্থ্যের অবনতি হতে পারে। সুতরাং তখন মেডিকেল এমার্জেন্সির কিন্তু প্রয়োজন আছে। আবার দেখুন হোমিওপ্যাথিক নসোস ওষুধ সঠিকভাবে ব্যবহার করা উচিত। যদি যথেচ্ছভাবে ব্যবহার করা হয় তবে কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, এবং অনেক বাইরের দেশে এই নসোস ওষুধ কিন্তু ব্যান্ড আছে। এই কারণে সাধারণ মানুষরা যদি নসোস ওষুধ মার্কেট থেকে কিনে খান, তবে কিন্তু এর কিন্তু মারাত্মক ক্ষতিকারক প্রভাব শরীরের মধ্যে লক্ষ্য করা যায়। নসোস ওষুধ সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেমন সিপিলিনাম কিন্তু হাইস্ট ডাইলুশনে ব্যবহার করলে তবেই রেজাল্ট ভালো হয়। আবার নসোস ওষুধের উপকারিতা এমনই, কোনো রোগকে সম্পূর্ণভাবে সারিয়ে ফেলতে পারে। এবার অনেক রোগের ক্ষেত্রে আমি যেটা আগে আলোচনা করলাম, যেখানে মেডিকেল এমার্জেন্সির প্রয়োজন, সেখানে হোমিওপ্যাথির চিকিৎসা কিন্তু স্কোপ খুব কম থাকে। সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে মেডিকেল এমার্জেন্সি নেওয়া অবশ্যই প্রয়োজন। তাছাড়া হোমিওপ্যাথি পটেন্সি ওষুধের
কোনো অপকারিতা নেই। সঠিকভাবে প্রয়োগ, সঠিকভাবে রিপিটেশন, সঠিকভাবে যদি পটেন্সি নির্বাচন করে দেওয়া হয়, পেশেন্টের রোগ কিন্তু স্থায়ীভাবে সারতে সাহায্য করে, সেরে যায়। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।